দরজা জানালা বন্ধ করে দাও। এখন শুনতে পাবে ভয়ের জগৎ। হাই হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাচ্ছি ভয়ের জগতে। যারা যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8 এবং আরও একটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে আমাদের ইমেইল অ্যাড্রেসে আপনারা ঘটনা পাঠাতে পারেন। ইমেইল অ্যাড্রেসের ঠিকানাটিও হচ্ছে গিয়ে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো চলুন আজকে আমাদের প্রথম ঘটনায় যাই। প্রথম ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নাম হচ্ছে তোমার প্রিয়তমা, এবং হচ্ছে গিয়ে তাকে আমি প্রথমেই হচ্ছে গিয়ে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার প্রিয়তমা, আপনার আইডির নামটি। সো আপনার নামটি কি সেটা আমাদেরকে জানার নাই, সেই জন্য হচ্ছে গিয়ে আপনার নাম ধরে আমরা উইশ করতে পারলাম না। সো আজকে হচ্ছে গিয়ে আপনার একটা বিশেষ দিন, আপনার বিশেষ দিনে আমরা হচ্ছে গিয়ে আপনার ঘটনাটি পড়তেছি। আশা করতেছি আপনি অনেক অনেক খুশি হবেন ইনশাআল্লাহ। সো চলুন, আপনি যে ঘটনাটি লিখেছেন আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। আজকে আমার একটা বিশেষ দিন, আজকে আমার বার্থডে। আশা করি উইশ করবেন, আপনার কাছ থেকে উইশটা পেলে খুশি হব। এবং হ্যাঁ, আপনি বলার আগেই হচ্ছে গিয়ে আমি প্রথমে আপনাকে উইশ করে দিলাম। সো হচ্ছে গিয়ে আশা করি আপনি খুশি হয়েছেন। এই ঘটনাটি আমার এক আত্মীয়ের পরিচিত একজনের সাথে ঘটেছিল, যিনি রেলওয়েতে সিগন্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তার নাম সুমন। 2021 সালের শেষের দিকে সুমনের ডিউটি পড়েছিল ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত অঞ্চলের একটি ছোট হল্ট স্টেশনে। স্টেশনটি এতটাই ছোট যে দিনে মাত্র 2টি লোকাল ট্রেন থামতো সেইখানে। স্টেশনের চারপাশটা ছিল পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা। স্টেশনের কেয়ারটেকারটি ছিল রেল লাইনের ঠিক পাশেই। এক বর্ষণ মুখর রাত, সুমন একা তার ঘরে বসে ল্যাপটপে কাজ করছিলেন। ঘুরতে তখন রাত 12:45। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না। হঠাৎ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ভেসে এলো এক অদ্ভুত ঘোষণা। যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 3 নম্বর প্ল্যাটফর্মে একটি বিশেষ ট্রেন দাঁড়াচ্ছে। সুমন অবাক হলেন, কারণ এই স্টেশনে রাতে কোনো ট্রেনের শিডিউল নেই। আর 3 নম্বর প্ল্যাটফর্মটি বহু বছর আগে থেকেই পরিত্যক্ত এবং ভাঙাচোরা। সুমন কৌতূহলবশত টর্চ নিয়ে বাইরে বেরোলেন। কুয়াশা আর বৃষ্টির ঝাপটায় বেশি দূর দেখা যাচ্ছিল না। তিনি প্ল্যাটফর্মে গিয়ে দেখলেন সত্যি একটি পুরনো ধাঁচের স্টিম ইঞ্জিন ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনটি থেকে কোনো শব্দ আসছে না, কোনো আলো জ্বলছে না, শুধু ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ তিনি দেখলেন ট্রেনের একটি জানলা দিয়ে এক বৃদ্ধ লোক উঁকি দিচ্ছেন। বৃদ্ধের গায়ের চামড়া ফ্যাকাশে সাদা রঙের, আর চোখ দুটো যেন কোটরে ঢুকে গেছে। তিনি সুমনের দিকে তাকিয়ে এক হাত নেড়ে ডাকলেন। সুমন কাছে যেতেই বৃদ্ধ এক অদ্ভুত সুরে বললেন, বাবা একটু জল খাওয়াবে, আমার বড় তৃষ্ণা পেয়েছে। সুমন ভাবলেন হয়তো কোনো নিরুপায় বৃদ্ধ। তিনি ঘরে ফিরে গিয়ে এক গ্লাস জল নিয়ে আবার প্ল্যাটফর্মে এলেন, কিন্তু এসে যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, কোনো ট্রেন নেই, কোনো বৃদ্ধ নেই, এমনকি বৃষ্টির কাদামাটিতে ট্রেনের চাকার কোনো চিহ্ন পর্যন্ত নেই। সুমন দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিলেন। তিনি ভাবলেন এটা হয়তো মনের ভুল, কিন্তু ঠিক 10 মিনিট পর তার ঘরের জানলার কাচের ওপর কেউ যেন জোরে থাপ্পড় মারতে শুরু করলো। তিনি জানলার পর্দা সরিয়ে দেখলেন সেই বৃদ্ধ লোকটা বাইরে দাঁড়িয়ে জানলার কাছে মুখ ঘষছেন। বৃদ্ধের মুখটা এবার আর মানুষের মতো নয়, বিকৃত হয়ে গেছে। বৃদ্ধ হাসতে হাসতে বলতে লাগলেন, জল তো দিলে না বাবা, তবে তোমার রক্তটা কি খুব নোনতা হবে? সুমন ভয়ে অজ্ঞান হয়ে যান। সকালে স্টেশনের অন্য কর্মীরা এসে তাকে উদ্ধার করে। সুমনের সারা শরীরে বরফ শীতল আঁচড়ের দাগ ছিল। ডাক্তাররা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পরে জানা যায় 1950 সালে ওই স্টেশনে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মারা গিয়েছিলেন, যিনি শেষ মুহূর্তে জল চেয়েছিলেন কিন্তু কেউ তাকে দেয়নি। তো এটাই ছিল হচ্ছে গিয়ে ভাই আমার ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই আপনার ঘটনাটা আমরা পড়ে দিলাম, এবং হচ্ছে গিয়ে আমরা যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নামটি হচ্ছে গিয়ে সোনিয়া দেবী।
সো সোনিয়া দেবীর ঘটনাটি আমরা পড়বো। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। কেমন আছো ভাইয়া? আশা করি ভালো আছো। আমি তোমাদের অনুষ্ঠানটা নিয়মিত শুনি, খুবই ভালো লাগে তোমার কণ্ঠস্বরটা। তোমার কণ্ঠে আমি মুগ্ধ। অসাধারণ লাগে যখন তোমার কণ্ঠে ভয়ের ঘটনাগুলো শুনি। খুব ভয় পাই আমি, তবুও শুনি, শুনতে ভালোবাসি ভয়ের ঘটনা। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ঘটনায় যাই। ঘটনাটি ঘটেছিল বছর 3 আগে। আমার এক পরিচিত বড় ভাই অনির্বাণ তার বন্ধুদের সাথে ডুয়ার্সের একটি পুরনো ব্রিটিশ আমলের বাংলোতে ঘুরতে গিয়েছিল। তারা জানতো না যে সেই রাতটি তাদের জীবনের দীর্ঘতম রাত হতে যাচ্ছে। বাংলোটি ছিল বিশাল, চারদিকে ঘন জঙ্গল আর চা বাগান। রাত তখন প্রায় 11টা। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ অনির্বাণ খেয়াল করলো বারান্দার দিক থেকে একটা অদ্ভুত নুপুরের শব্দ আসছে। পাহাড়ি নির্জনতায় সেই শব্দটা ছিল খুব তীক্ষ্ণ। প্রথমে তারা ভেবেছিল কোনো বনমোরগ বা বন্য প্রাণী হবে, কিন্তু শব্দটা একবার থামছে, আবার বারান্দার এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াচ্ছে। অনির্বাণ সাহস করে বারান্দার দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু কুয়াশা। সে ঘরে ফিরে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো মুখ ধোয়ার জন্য। আয়নায় নিজের মুখ দেখতে দেখতে সে হঠাৎ জমে গেল। আয়নার প্রতিচ্ছবিতে সে দেখলো তার ঠিক পেছনে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার কোনো মুখ নেই, শুধু ধবধবে সাদা একটা অবয়ব। অনির্বাণ চিৎকার করতে চাইলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হচ্ছিল কেউ তার গলা টিপে ধরেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের সব লাইট একসাথে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। তার 4 বন্ধু একে অপরের হাত ধরে গোল হয়ে বসে পড়লো। তখন তারা অনুভব করলো তাদের মাঝখানে আরো একজনের বরফ শীতল হাত রাখা আছে। অনির্বাণের এক বন্ধু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কে কে ওখানে? অন্ধকার থেকে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো, যা কোনো মানুষের হতে পারে না। শব্দটা মনে হচ্ছিল দেয়ালের ভেতর থেকে আসছে। হঠাৎ একটি ভারী চর পড়ার শব্দ হলো এবং অনির্বাণের এক বন্ধু যন্ত্রণায় চিৎকার করে উঠল। পরে দেখা গেল তার গালে 5টি আঙ্গুলের কালশিটে দাগ, যা মানুষের আঙ্গুলের চেয়ে অনেক লম্বা। তারা এক মুহূর্ত আর দেরি না করে বাংলো ছেড়ে গেল। পরের দিনই চলে আসে বাংলো ছেড়ে। পরে স্থানীয়দের কাছে জানতে পারে বহু বছর আগে সেই বাংলোর একটি পরিচারিকা রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল, যার খোঁজ আজও পাওয়া যায়নি। আজও নাকি পর্যটক সেখানে সেই নুপুরের শব্দ শুনতে পায়। এটাই ছিল ভাইয়া আমার ঘটনা। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন, এবং অবশ্যই আপনার ঘটনাটা আমি পড়ে দিলাম। এবং আমরা যেতে চাই পরপর আর একটি ঘটনা শুনতে চাই আমরা। সো চলুন আমরা গিয়ে পরবর্তী ঘটনায় যাই। তো পরবর্তী ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জেবিন চৌধুরী। উনি যেভাবে লিখেছেন আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি ঘটেছিল 2016 সালে। আমার এক বড় ভাই রাইয়ান শখের বসে ফটোগ্রাফি করত। সে তার 2 বন্ধুর সাথে গিয়েছিল বাংলাদেশের একটি মফস্বল এলাকায়। সেখানে একটি পরিত্যক্ত রাজবাড়ি ছিল। স্থানীয়রা বলতো সূর্যাস্তের পর ওই বাড়ির ত্রিসীমানায় কেউ যায় না। রায়ানরা ওই বাড়ির কেয়ারটেকারের অনুমতি নিয়ে 1 রাতের জন্য সেখানে থাকার ব্যবস্থা করলেন। কেয়ারটেকার বারবার সাবধান করেছিল, বাবা দোতলার দক্ষিণ দিকের শেষ ঘরটায় যেও না, ওখানে প্রদীপ জ্বালানো নিষেধ। রাত যখন 12টা, রায়ান তার ক্যামেরা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে নাইট ফটোগ্রাফি করছিল। হঠাৎ সে লেন্সের ভেতর দিয়ে দেখলো দক্ষিণ দিকের সেই নিষিদ্ধ ঘরের জানলার একটা স্লান আলো জ্বলছে, অথচ সেখানে কেউ নেই। রায়ান তার বন্ধুদের ডাকলো, কিন্তু তারা গভীর ঘুমে আচ্ছন্ন। সে একা সাহস করে এগিয়ে গেল। রায়ান যখন ঘরটির সামনে পৌঁছালো, সে দেখলো দরজাটা আধখোলা। ঘর থেকে ধূপ আর পচা ফুলের একটা তীব্র গন্ধ আসছে। সে ভেতরে ঢুকতেই দেখলো ঘরের মাঝখানে একটা পুরনো আমলের বড় আয়না রাখা। আয়নার সামনে একটা পিরিচে প্রদীপ জ্বলছে। সে তার ক্যামেরা দিয়ে একটা ছবি তুললো, কিন্তু ফ্ল্যাশ জ্বলে ওঠার সাথে সাথে ঘরের তাপমাত্রা যেন হিমাস্কে নেমে গেল। আয়নায় রায়ান দেখলো তার পাশে একটা লম্বা ঘোমটা পরা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, শুধু তার নখগুলো অস্বাভাবিক লম্বা এবং কালো। রায়ান ভয়ে চিৎকার দিতে চাইলো, কিন্তু দেখলো তার পা নড়ছে না। সেই নারী মূর্তিটি আয়নার ভেতর থেকেই হাত বাড়িয়ে রায়ানের গলার কাছে নিয়ে এলো। রায়ান দেখলো আয়নায় তার নিজের প্রতিফলন ধীরে ধীরে বদলে যাচ্ছে।
তার নিজের মুখটা যেন পচে যাচ্ছে আর চোখগুলো রক্তবর্ণ হয়ে উঠছে। হঠাৎ সে শুনতে পেল এক কর্কশ নারী কণ্ঠের ফিসফিসানি, তোর চোখ দুটো খুব সুন্দর, এগুলো কি আমায় দিবি? ঠিক সেই সময় রায়ানের ফোনটা বেজে উঠল। তার বন্ধু নিচে থেকে তাকে খুঁজছে। ফোনের শব্দে যেন সম্মোহন ভেঙে গেল রায়ানের। রায়ান প্রাণপণে দৌড়ে নিচে নেমে এলো। পরদিন সকালে তারা দ্রুত সেই জায়গা ত্যাগ করে চলে আসে। রায়ান যখন তার ক্যামেরার মেমোরি কার্ড চেক করলো, সে যা দেখলো তা কোনোদিন ভোলার নয়। সে যে ছবিটি তুলেছিল তাতে সেই ঘরটি ছিল একদম শূন্য। সেখানে কোনো আয়না ছিল না, কোনো প্রদীপ ছিল না, কিন্তু ছবির এক কোণে একটা হাতের ঝাপসা ছাপ ছিল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল 5টি লম্বা নখ রায়ানের কাঁধ আঁকড়ে ধরে আছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, বাড়ি থেকে ফেরার পর রায়ানের কাঁধে ঠিক সেই জায়গায় একটা কালো ছোপ পড়ে যায়, যা আজও মেলেনি। ডাক্তাররা কে স্কিন ইনফেকশন বললেও রায়ান জানে ওটা ছিল সেই ছায়ার স্পর্শ। এটাই ছিল ভাইয়া আমার ঘটনা। ওকে, আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে একটু বলে রাখতে চাই, হচ্ছে গিয়ে আজকে এখন পর্যন্ত বলি নাই, আপনারা হচ্ছে গিয়ে ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের ফেসবুকের টাইমলাইনে রেখে দেবেন। তাহলে হবে কি, তাহলে আমরা অনেক অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং হচ্ছে কি অনেক অনেক বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো এবং আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু ঘটনা নিয়ে আসতে পারবো। সো সেই জন্য হলেও হচ্ছে গিয়ে আমাদের এই শোটা আপনাদের শেয়ার করে আপনাদের ফেসবুকের টাইমলাইনে রেখে দিবেন। আর হচ্ছে গিয়ে যদি ভালো লাগে একটা লাইক করতে পারেন, কেমন লাগলো সেটা জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। এবং আমাদের এই ভয়ের জগৎ ফ্যামিলিতে একজন মেম্বার হিসেবে থাকতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে হচ্ছে কি আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা এপিসোডে আমি আপনাকে চাই। সো সেই দিক থেকে বিবেচনা করে হলেও আমাদের এই শোটা শেয়ার করবেন। এই শোটা যদি শেয়ার না করেন তাহলে একটা সময় শোটা বন্ধ হয়ে যাবে। সো আমি চাই না কখনো এই শোটা বন্ধ হয়ে যাক। আমি চাই না আমাদের এই ফ্যামিলিটা শেষ হয়ে যাক। এই ফ্যামিলিটা এই ছোটো থাকুক, সেটাও আমি চাই না। আমি চাই আমাদের এই ফ্যামিলিটা অনেক অনেক বড় হয়ে যাক। সেই জন্য অবশ্যই আপনারা শেয়ার করে ফেসবুকের টাইমলাইনে রেখে দিবেন। শেয়ার করলে তো আসলে কোনো ক্ষতি নেই, তাই না? আপনার কোনো টাকা লাগতেছে না বা খুব একটা এমবিও খরচ হচ্ছে না। সো কেন শেয়ার করবেন না? আপনারা শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলুন আমরা হচ্ছে কি আমাদের পরবর্তী ঘটনায় যাই। পরবর্তী ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জয়তী গৌতম। সো নিজে বলে গেছেন, আমি ওটা কিছু পড়ার চেষ্টা করছি। কেমন আছেন ভাইয়া? আশা করি ভালো আছেন। ঘটনাটি ঘটেছিল 1998 সালের দিকে। জলপাইগুড়ির এক চা বাগানের বাংলোর পাশে থাকা একটা যৌথ পরিবারের। সুমিতবাবু ছিলেন সেই পরিবারের বড় ছেলে। তাদের পরিবারে মোট 7জন সদস্য ছিল। ঘটনার সূত্রপাত হয় এক বর্ষমুখর সন্ধ্যায়। সুমিতবাবুর ছোট ভাই অমিত বাজার থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। চারদিকে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মিলল না। গ্রামবাসী ভাবল হয়তো জঙ্গলে কোনো বন্য প্রাণীর কবলে পড়েছে। পরিবার নেমে এলো শোকের ছায়া। কিন্তু ঠিক 7 দিন পর মাঝরাতে দরজায় কর্নারার শব্দ হলো। সুমিতবাবু দরজা খুলে অবাক। বাইরে অমিত দাঁড়িয়ে আছে। তার জামা কাপড় ভেজা, মুখটা কিছুটা ফ্যাকাশে, কিন্তু সে হাসছে। সে জানালো সে রাস্তা হারিয়ে ফেলেছিল এবং এক দয়ালু মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিল। অমিত ফিরে আসার পর পরিবারে আনন্দ ফিরলেও সুমিতবাবুর কিছু একটা অদ্ভুত লক্ষ্য করতে শুরু করলেন। অমিত আগের মতো কথা বলে না। সে সারাদিন ঘরের কোণে চুপচাপ বসে থাকে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো অমিত খাবার খায় না। মা যখন থালা দিয়ে আসেন কিছুক্ষণ পর গিয়ে দেখেন থালা খালি, কিন্তু বাড়ির কুকুরটা সেই ঘরের সামনে গিয়ে অদ্ভুতভাবে গঙ্গাতে থাকে। একদিন রাতে সুমিতবাবু দেখলেন অমিত ডাইনিং টেবিলে বসে আছে। অন্ধকার ঘরে সে একা একা বিড়বিড় করছে। সুমিতবাবু আড়ালে দাঁড়িয়ে শুনলেন অমিত বলছে, আর কতদিন এই চামড়াটা পরে থাকবো? বড্ড চুলকাচ্ছে ভেতরটা। সুমিতবাবুর শিরাদার দিয়ে হিমস্রোত বয়ে গেল। তিনি দেখলেন অমিত তার হাতের চামড়াটা নখ দিয়ে কামছে ধরেছে, যে নখটা একটা খোলস। ঘটনার 15তম দিন সুমিতবাবুর ঘুম ভেঙে গেল এক
উৎকট পচা গন্ধে। গন্ধটা অমিতের ঘর থেকে আসছিল। তিনি সাহস সঞ্চয় করে জানলার ফাঁক দিয়ে উঁকি দিলেন। যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। ঘরের ভেতর অমিত শুয়ে নেই, বিছানায় পড়ে আছে কেবল অমিতের গায়ের চামড়া আর হাড়ের একটা স্তূপ। আর ঘরের সিলিংয়ে ঝুলে আছে এক বীভৎস ছায়া, যার শরীরটা ধোয়ার মতো কালো, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সেই ছায়াটা পরম তৃপ্তিতে অমৃতের নিথর দেহটার অবশিষ্ট অংশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সুমিতবাবু চিৎকার করতে চাইলেন, কিন্তু সেই ছায়াটা মুহূর্তের মধ্যে জানলার দিকে ফিরে তাকালো। সেই অশরীরী আত্মাটি অমিতের হুবহু গলায় ফিসফিস করে বলল, দাদা, তুমি কি ভেতরে আসবে? আমার এখনো খিদে মেটেনি। সুমিতবাবু অজ্ঞান হয়ে পড়ে যান। পরদিন সকালে সেই ঘর থেকে কেবল অমিতের কঙ্কাল উদ্ধার করা হয়। গ্রামের তান্ত্রিকরা জানিয়েছিলেন ওটা ছিল এক ধরনের ছলনা বা ব্রহ্ম দৈত্যের প্রকোপ, যারা মানুষের রূপ ধরে পরিবারে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে সবাইকে শেষ করে দেয়। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, সুমিতবাবু আজও মাঝরাতে শুনতে পান তার জানলার বাইরে কেউ অমিতের গলায় ডাকছে, দাদা, দরজাটা খোলো না, বাইরে খুব ঠান্ডা। এটাই ছিল ভাই আমার ঘটনা। অবশ্যই আপনার ঘটনাটা আমি পড়ে দিলাম। আর হচ্ছে গিয়ে আরও যারা যারা ঘটনা পাঠিয়েছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8 এবং আরও একটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে আপনারা চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেসে ঘটনা পাঠাতে পারেন। ইমেইল অ্যাড্রেসের ঠিকানাটিও আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমি যেটা বলি সবসময়, একটু আগেও বলতেছিলাম যে আমাদের এই শোটা শেয়ার করে আপনাদের ফেসবুকের টাইমলাইনে রেখে দিবেন অবশ্যই, তাহলে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা একটা সময় অনেক বড় হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে যদি ভালো লাগে একটা লাইক করতে পারেন, কেমন লাগলো সেটা জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর যদি আমাদের এই ভয়ের জগতের একজন ফ্যামিলি মেম্বার হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।